আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি আজকের এই বিশেষ সেশনে উইনিং লিডারশিপ এবং প্রোডাক্ট লঞ্চিং, নিউ প্রোডাক্ট লঞ্চিং। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি আজকের এই সেশনে লাইবন ম্যানুফ্যাকচারিং এন্ড মার্কেটিং এর পক্ষ থেকে। যারা ইতিমধ্যে অংশগ্রহণ করেছেন তাদেরকে ধন্যবাদ। যারা অংশগ্রহণ করেন নাই, আশা করি গ্রুপগুলোতে মেসেজ দিয়ে চেষ্টা করুন যে তারা দ্রুত অংশগ্রহণ করে। আজকের আলোচনাটিও খুব গুরুত্বপূর্ণ, প্রত্যেকটি আলোচনাই খুব গুরুত্বপূর্ণ। সো আমি প্রত্যেকেই বলবো অ্যাটেনশন করে বসার জন্য। অল্প কিছুক্ষণে আলোচনা হবে, যাতে আমরা এই আলোচনাগুলোতে খুবই মনোযোগী থাকি। ওকে, চলুন আমি মূল আলোচনায় চলে যাচ্ছি। অলরেডি 50 মতো অ্যাসোসিয়েট আমরা অংশগ্রহণ করেছি এবং আমি আশা করি আস্তে ধীরে ধীরে অংশগ্রহণটা আরো বাড়বে। ওকে, মূল আলোচনায় চলে যাচ্ছি আজকে। আশা করি স্লাইড দেখা যাচ্ছে। একটু কমেন্ট বক্সে জানাবেন কে কোথায় থেকে অংশগ্রহণ করেছেন। চলুন, আমি মোহাম্মদ শাহাদাত হোসেন, ম্যানেজিং ডিরেক্টর লাইভ অন উইনিং লিডারশিপ। প্রথমে আমরা আলোচনা করব উইনিং লিডারশিপ নিয়ে। শুধু নেটওয়ার্ক মার্কেটিং নয়, পৃথিবীর যে কোনো কাজই করেন না কেন, আপনি যদি নেতৃত্ব দিতে চান, সেই কাজে যদি আপনার অনুসারী থাকে, আপনার সহযোগী থাকে, তাইলে আপনি একজন লিডার। আর লিডারের মেন্টালিটি, অ্যাক্টিভিটি, সকল কিছু চিন্তা চেতনায় উইনিং মানসিকতা থাকা দরকার। ইয়েস অর নো? রাইট? বিজয়ের মানসিকতা সবসময় থাকা দরকার। রাইট? চলুন আমরা দেখি উইনিং লিডারশিপ। ফলো 10 স্টেপ টু উইনিং লিডারশিপ। আপনি যদি এই 10টা স্টেপকে ফলো করেন, আপনি একজন উইনার হবেন এবং আপনার ভিতরে উইনিং লিডারশিপ আছে। যেই 10টা বিষয় নিয়ে আজকে আলোচনা করবো, আর যদি না থাকে সেটাকে আপনি ডেভেলপমেন্ট করতে হবে, উন্নতি করতে হবে, তবেই আপনার কর্মজীবনে আপনি সফলতা পাবেন, নেটওয়ার্ক মার্কেটিং ওর আদার্স। রাইট? আপনি যদি বিজয়ী হতে চান, বিজয়ী মানে আপনি একা বিজয়ী হওয়া, একা অর্থ উপার্জন করা না। উইনিং লিডারশিপ মানে হচ্ছে টিমকে নিয়ে আপনি বিজয় অর্জন করা, টিমকে নিয়ে আপনি সফলতা অর্জন করা। চলুন আমরা এক এক করে দেখবো এই 10টা স্টেপ কি। প্রথম স্টেপ হচ্ছে দূরদর্শিতা, যেটাকে বলা হয় ভিশন। যেটাকে কি বলা হয়? আমরা গত মাসের 24 তারিখে এবং অনলাইনে আমাদের লাইবনের মিশন ভিশন নিয়ে অনেক আলাপ আলোচনা করেছি। সো লিডারের যদি দূরদর্শিতা না থাকে, তাহলে আপনি বিজয় কোথায় থেকে নিয়ে আসবেন? আপনি জয়ী হবেন কিভাবে? রাইট? সো এই জন্য বলা হয়ে থাকে জয়ী নেতারা ভবিষ্যৎকে স্পষ্ট দেখতে পারেন। জয়ী নেতারা, জয়ী লিডার, বিজয়ী লিডার ভবিষ্যৎকে স্পষ্ট দেখতে পারেন এবং সেই ভবিষ্যৎকে অর্জন করার জন্য একটি সুস্পষ্ট পরিকল্পনা তৈরি করেন। সবসময় অনুসারীরা ভবিষ্যৎকে দেখতে পায় না, কিন্তু লিডার যে, সে ভবিষ্যৎকে দেখতে হবে যে আগামী 5 বছরে কোথায় যাচ্ছেন, আগামী 5 বছরে, আগামী 3 বছরে আপনার লাইফে কোথায় যাচ্ছেন, আপনার কেরিয়ারে কি হতে চলেছে, সেটা সুস্পষ্ট ভাবে দেখতে হবে। আপনি যদি উইনিং লিডার হন, তাহলে কিভাবে দেখতে পারবেন? লাইবনকে নিয়ে স্টাডি করতে হবে, লাইবনের মার্কেটিং প্ল্যান নিয়ে স্টাডি করতে হবে, লাইবনে আগামী 5 বছরে 10 বছরে কোথায় যাওয়া যাবে সেই বিষয়টাকে স্টাডি করতে হবে। তখনই আপনি স্পষ্ট দেখতে পারবেন, আপনি ভবিষ্যৎকে দেখতে পারবেন স্পষ্ট। এবং সেই ভবিষ্যৎকে অর্জন করার জন্য একটি সুস্পষ্ট পরিকল্পনা আপনি তৈরি করার জন্য প্রস্তুত হবেন। তাহলে প্রথম বিষয় কি? প্রথম বিষয় হচ্ছে ভিশন। দূরদর্শিতা থাকতে হবে, আপনাকে দূরদর্শী সম্পন্ন হতে হবে এবং ফিউচারকে দেখতে হবে, ভবিষ্যৎকে দেখতে হবে। প্রেজেন্ট নয়, আপনি এখন কোথায় আছেন সেটা ইম্পর্টেন্ট না, আপনি কোথায় যেতে চান সেটাকে দেখতে হবে, কল্পনার চোখ দিয়ে দেখতে হবে। দ্বিতীয় পার্ট, কনফিডেন্স, আত্মবিশ্বাস। বি মোর কনফিডেন্ট। আপনাকে অনেক আত্মবিশ্বাসী হতে হবে আপনি যদি উইনিং লিডার হয়ে থাকেন। একজন জয়ী নেতা নিজের উপর বিশ্বাস রাখেন এবং দলকে অনুপ্রাণিত করেন। নিজের উপর বিশ্বাস রাখেন এবং দলকে রাইট? এবং
দলকে অনুপ্রাণিত করেন, তাদের আত্মবিশ্বাস দলের সদস্যদের জন্য প্রেরণার উৎস। একজন জয়ী নেতা নিজের উপর বিশ্বাস রাখেন এবং দলকে অনুপ্রাণিত করেন, তাদের আত্মবিশ্বাস দলের সদস্যদের জন্য প্রেরণার উৎস। আপনার ভিতরে যদি কনফিডেন্স না থাকে, আপনার ভিতরে যদি আত্মবিশ্বাস না থাকে, আপনি কিভাবে অন্যকে অনুপ্রাণিত করবেন? অনেক সময় লিডারদের দেখা যায় মন মরা, আত্মবিশ্বাসের অভাব, কনফিডেন্সের অভাব। আপনি নেতৃত্ব দিতে পারবেন না, আপনার দল বিজয়ী হবেন না, আপনি একটা স্টেজে আটকে যাবেন। ম্যাক্সিমাম মানুষ কনফিডেন্সের কারণে, আত্মবিশ্বাসের কারণে হাল ছেড়ে দেয় এবং অনুসারীদেরও মাঝপথে ছেড়ে দেয়। রাইট? সো বি মোর কনফিডেন্ট। আপনি যেই কাজটা করছেন, যেই পথে যাচ্ছেন, এটা সম্পর্কে আপনি যদি ওই যে ভিশনের সাথে এটা রিলেটেড, আপনার যদি ভিশন ক্লিয়ার থাকে তখন আপনি কনফিডেন্ট হবেন। আর যখন আপনি কনফিডেন্ট হবেন তখন আপনার নেতৃত্ব হবে খুব স্ট্রং, কারণ আপনার ভিতরে আত্মবিশ্বাস থাকবে। সেই আত্মবিশ্বাসের ছোঁয়া আপনার অনুসারীদের ভিতরে ছড়িয়ে দিতে পারবেন। তখনই আপনি জয়ী লিডার হবেন, আপনি উইনিং লিডারশিপ আপনার ভিতরে গ্রো করবে যখন আপনি নিজে আত্মবিশ্বাসী হবেন এবং আপনার অনুসারীদের সদস্যদের আত্মবিশ্বাস, তাদের অনুপ্রেরণা দিতে পারবেন। তৃতীয় বিষয় হচ্ছে যোগাযোগ দক্ষতা, কমিউনিকেশন স্কিল। খুব ইম্পর্টেন্ট। একজন উইনিং লিডার, একজন উইনিং লিডারশিপ বলা ব্যক্তি অবশ্যই তার যোগাযোগ দক্ষতা, কমিউনিকেশন স্কিল স্ট্রং হতে হবে, অনেক স্ট্রং হতে হবে। একটি সুস্পষ্ট কার্যকরী যোগাযোগ জয়ী নেতৃত্বের জন্য অপরিহার্য। আপনি একদিক দিয়ে গেলে আরেক দিক দিয়ে অন্ধকার হয়ে যায়, আপনার মাত্র 10টা 20টা লোক আছে, তাদের সাথে যোগাযোগ মেনটেন্স হয় না, অনেকের সাথে 15 দিনে কথা হয় না, সে সুখে আছে কি দুঃখে আছে, সে মানে সে কাজ করতে যায় কি সমস্যায় ফেল হচ্ছে, সেটা আপনার নজরে আসে না, হবে না। আপনার যোগাযোগ দক্ষতা থাকতে হবে। তারা নিজ দলের সাথে সুসংগঠিত ভাবে কথা বলেন এবং দিক নির্দেশনা দেন। যখন কমিউনিকেশন স্ট্রং হবে, আপনার প্রত্যেকটা সদস্যদের সাথে আপনার কমিউনিকেশন থাকবে, যোগাযোগ থাকবে, তখনই আপনার নেতৃত্ব বলিষ্ঠ হবে, সুসংগঠিত হবে এবং আপনার দিক নির্দেশনাও সুস্পষ্ট হবে। সো এই জন্য জয়ী নেতার কি হতে হবে? উইনিং লিডারশিপের কমিউনিকেশন স্কিল থাকতে হবে। যদি কমিউনিকেশন আপনি দুর্বল হন, আজকের দিনে অনলাইনে অফলাইনে কমিউনিকেশন স্কিলের উপরে প্রচুর বই পাওয়া যায়, ইউটিউবে ট্রেনিং পাওয়া যায়, ফিজিক্যাল অনেক ট্রেনিং হয়। সো আপনাকে কি করতে হবে? যোগাযোগ দক্ষতা অবশ্যই বাড়াইতে হবে। এটা অনেক ইম্পর্টেন্ট আপনার উইনিং লিডারশিপে, বিশেষ করে নেটওয়ার্ক মার্কেটিং এ এই দক্ষতাটা অতি জরুরি বিষয়। এটা দুর্বল হলে আপনি অনেক কিছু থেকে বঞ্চিত হবেন। চতুর্থ বিষয়, ইন্সপায়ারেশন, অনুপ্রেরণা প্রদান। রাইট? আপনি হচ্ছেন, এই যে পালকটা দেখতেছেন না, এটা সুইচ আপনার কাছে। আপনার সদস্যরা প্রত্যেককে একটা বাল্ব, কিন্তু সুইচটা আপনার কাছে। ওই বাল্বে আপনাকে কি জ্বালাইতে হবে? আলো জ্বালাইতে হবে। ওই সুইচটা আপনাকে টিপতে হবে। আপনি সেই ইন্সপায়ারেশন দিতে হবে। জয়ী নেতারা দলকে উৎসাহিত করেন, তাদের শক্তি এবং উদ্যম বাড়ান এবং কাজের প্রতি ভালোবাসা উদ্দীপনা সৃষ্টি করেন। এখন আপনার নিজের ভিতরে যদি আলো না থাকে, এই সুইচ কোথায় টিপ দিতে হবে সেটাই যদি আপনি না জানেন, তাহলে কিভাবে নিজে আলোকিত হবেন এবং দলকে আলোকিত করবেন? রাইট? সো আপনাকে অন্ধকার থেকে আলোকিত করতে হবে। একজন নেতা অবশ্যই তার ভিতরে মোটিভেশন থাকতে হবে, ইন্সপায়ারেশন থাকতে হবে এবং সে অন্যদেরকে সেই ইন্সপায়ারেশন দিয়ে আলোকিত করবে। রাইট? প্রত্যেকটা সদস্য, সাধারণ সদস্যকে তার আলোতে আলোকিত করবে। সেই ইন্সপায়ারেশন, সেই মোটিভেশন আপনার থাকতে হবে একজন বিজয়ী নেতা যদি হতে চান। সো আপনি যদি দলকে বিজয়ী করতে চান, জয়ী করতে চান, টিম নিয়ে সফলতার মঞ্চে থাকতে চান, তাহলে প্রতিনিয়ত আপনার ভিতরেও ইন্সপায়ারেশন থাকতে হবে এবং আপনার দলের সদস্যদেরকেও সব সময় অনুপ্রাণিত করতে হবে। 5 নম্বর বিষয়, ফ্লেক্সিবিলিটি। ফ্লেক্সিবিলিটি, দেখেন না, যারা যোগ ব্যায়াম করে, আপনি দেখবেন পাকে মাথায় নিয়ে যায়, মানে শরীরের এক একটা অঙ্গকে সে কি করে ফেলে, মানে বিভিন্ন ভঙ্গি, এই যে পিকচার কিন্তু কথা বলে। আরো ডেঞ্জারাস, অনেকে দেখি পা এক কোথায় নিয়ে যায়, কাঁধে নিয়ে যায়, নিয়ে যায় না, কাঁধে নিয়ে যায়, তার মানে ফ্লেক্সিবিলিটি। সেম আপনি একজন দল বিজয়ী নেতা যদি হন,
একটি জয়ী নেতা পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নিতে পারে এবং প্রয়োজনীয় পরিবর্তন আনতে পারে। আপনি কখনো কখনো আপনার অ্যাসোসিয়েটের ভাই হয়ে যাবেন, কখনো কখনো বন্ধু হয়ে যাবেন, কখনো কখনো শিক্ষক হয়ে যাবেন, কখনো কখনো ছাত্রের মতো শুনবেন, কখনো কখনো বাবার মতো আপনি তাকে কি বলে শাসন করবেন, কখনো কখনো মায়ের মতো আদর করবেন। তার মানে একটা ফ্লেক্সিবিলিটি থাকতে হবে, রাইট? যে কোনো পরিস্থিতিতে সে যাতে আপনার কাছে ছুটে আসে, সে যাতে আপনাকে নিরাপদ আশ্রয় মনে করতে, এরকম একটা ফ্লেক্সিবিলিটি থাকতে হবে। আপনাকে যাতে তার ভয় না পায়, কথা বলতে যাতে আপনার সাথে ভয় না পায়, এই বিষয়টা মাথায় রাখতে হবে, রাইট? প্রত্যেকটা বিষয় একটার সাথে আরেকটা কিন্তু রিলেটেড, একটার সাথে আরেকটা রিলেটেড। সো আপনাকে অবশ্যই কি আপনার ভিতরে সেই ফ্লেক্সিবিলিটি থাকতে হবে একজন জয়ী বিজয়ী নেতা যদি আপনি হতে চান। 6 নাম্বার, উদাহরণমূলক নেতৃত্ব। ওই যে সবসময় আমি একটা কথা বলি, লিডারশিপ মানে হচ্ছে লিড বাই এক্সাম্পল, লিড বাই এক্সাম্পল। এই যে দেখেন একটা ছবি আছে, উপরে হচ্ছে কি বস, উপরে হচ্ছে কি বস চেয়ারে বসে আছে, এই তোমরা টেনে নিয়ে যাও, কি করো তোমরা টেনে নিয়ে যাও, অর্ডার দিবে শুধু, যেটা ট্রেডিশনাল সিস্টেমে হয়, জবে হয়, চাকরিতে হয়। বস বসে বসে কি দিবে, অর্ডার দিবে, বর্ডার পার করো। আর নিচে যেটা দেখেন, লিডার সবার আগে, লিডার কি সবার আগে, তার মানে লিড বাই এক্সাম্পল। কোনো কাজ মানুষকে করলে বললে হবে না, আপনি শুধু বলবেন হবে না, আপনি শুরু করে দিন, লিড বাই এক্সাম্পল। আপনি শুরু করে দিন, অনুসারীরা করবে। আর আপনি যদি শুরু না করেন, তাদেরকে দিয়ে বলান, আপনার অনুপস্থিতিতে তারা কাজ ছেড়ে দিবে। তাহলে কি করতে হবে, এক্সাম্পল ক্রিয়েট করতে হবে। একজন জয়ী নেতা নিজের আচরণ ও কাজের মাধ্যমে দলের সদস্যদের জন্য উদাহরণ সৃষ্টি করেন। তারা যা বলেন তাই করেন, কথার কাজে মিল থাকে, কথার কাজে কি থাকে, মিল থাকে। এবং নিজে আগে করে তো তারা শুধু বলে না যে আপনারা এটা করেন, আপনারা ইনভাইট করেন, টিম মিটিং করেন, ওটা করেন, ওটা করেন। দেখেন, আমি যদি টিম মিটিং না করি, আমি যদি ফলো আপ না দেই, আমি যদি কমিউনিকেশন না থাকি, আমি যদি কানেক্টিভিটি না থাকে, তাহলে আমি আপনাকে কিভাবে বলবো ভাই টিম মিটিং করেন? আমি কিভাবে বলবো নিজে দায়িত্ব নিয়ে কাজটা করেন? এটা কি বলা ঠিক হবে? কিন্তু নেটওয়ার্কিং এ ম্যাক্সিমাম লোক আমরা এটা করে থাকি, নিজে করি না, শুধু ভাষণ দিয়ে যাই, রাইট? সো আপনাকে কি করতে হবে, উদাহরণ সৃষ্টি করতে হবে, উদাহরণমূলক নেতৃত্ব দিতে হবে, লিড বাই এক্সাম্পল হতে হবে। যা অনুসারীদেরকে দিয়ে করাতে চান, যা টিমকে দিয়ে করাইতে চান, সেটা আগে নিজে শুরু করে দিন, রাইট? বিশ্বাসযোগ্যতা, ইন্টিগ্রিটি। বিশ্বাস মানে কি জানেন? বিশ্বাসযোগ্যতা মানে কি, এ পার্সন অফ এনার্জিটি, একটা হিমালয়ের মতো একজন সৎ সাহসী মানুষ, একজন বিশ্বস্ত মানুষ, একটা হিমালয় পর্বতের মতো স্ট্রং হয়ে থাকে, তাকে কেউ টলাতে পারে না। তার নেতৃত্ব এত কঠিন হয়। একজন সৎ মানুষ, এখন ইন্টিগ্রিটি মানুষ, বিশ্বাসযোগ্যতা সম্পন্ন মানুষ, আমি আবারও বলছি একটা হিমালয়ের মতো স্ট্রং মানুষ। সো আপনার ভিতরে সেই ইন্টিগ্রিটি থাকতে হবে যদি আপনি কি হতে চান, উইনিং লিডারশিপ আপনার ভিতরে গড়ে করতে চান। দুই নেতার মধ্যে একটি শক্তিশালী নৈতিক দৃষ্টিভঙ্গি থাকে, তারা সৎ, খোলামেলা ও সত্যবাদী হন, যা তাদের দলের সদস্যদের মধ্যে বিশ্বাস গড়ে তোলে। আপনি বলে বলে চিল্লাইয়া আপনার প্রতি বিশ্বাস ধারণ করাতে পারবেন না, রাইট? আপনার দৃষ্টিভঙ্গি আপনার ওই নৈতিক দৃষ্টিভঙ্গি থেকে আপনার অনুসারীরা আপনাকে ফলো করা শুরু করবে, আপনার বিশ্বাস করা শুরু করে দিবে, আপনার গ্রহণযোগ্যতা বেড়ে যাবে, রাইট? ওই দৃষ্টিভঙ্গি, শক্তিশালী নৈতিক দৃষ্টিভঙ্গি থাকতে হবে, সৎ হতে হবে এবং খোলামেলা সত্যবাদী হতে হবে। তখনই আপনার দলের সদস্যরা আপনার প্রতি কারো দৃঢ় বিশ্বাস তৈরি হবে। আপনি হিমালয় পর্বতের মতো, আপনি একটা স্ট্রং লিডারশিপ আপনার তৈরি হবে, রাইট? সহানুভূতি, এমপেথি। দেখেন, সিম্পেথি আর এমপেথির মধ্যে পার্থক্য কি? সিম্পেথি মানে হচ্ছে কি, ধরেন কোন একটা ঘটনা ঘটে গেছে, আই এম সরি বলে কেটে পড়া, রাইট? কোন একটা ঘটনা ঘটে গেছে, কোন একটা দুর্ঘটনা ঘটে গেছে, কোন একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে, যার জন্য আপনার জন্য সে আরেকজনের দুঃখ পাইছে, এটা সরি বলে কি শেষ করে দেওয়া। আর এমপ্যাথি মানে হচ্ছে কি, এমপ্যাথি মানে হচ্ছে ওই ঘটনাটাকে ফিল করা,
ওই ঘটনাটাকে ফিল করা, ভিতরে প্রবেশ করা, যে তোমার ব্যথায় আমিও ব্যথিত, নট আই এম সরি। বিষয় বোঝা যাচ্ছে? আপনার কোন একটা টিম যদি দুঃখে থাকে, সে যদি কষ্টে থাকে, তার কষ্টে আপনিও কি হওয়া, নট আই এম সরি না যে তোমার জন্য কিছুই করতে পারি না এটা বলে পারবো না, আপনি ব্যতীত হওয়া, তার কষ্টে তার কষ্টে দুঃখী হওয়া, তার সুখে সুখী হওয়া। দিস ইজ কল এমপ্যাথি। মানে তার কষ্টটাকে, তার প্রবলেমটাকে নিজের মনে করা, ফিল করা, রাইট? সো আমরা ম্যাক্সিমাম মানুষ সিম্পেথি দেখাই সমস্যায় জর্জরিত মানুষের সাথে, সিম্পেথি না। আপনার টিমকে, আপনার অ্যাসোসিয়েটের সাথে আপনার ইম্পেথি দেখাতে হবে, তার প্রবলেমটাকে ফিল করতে হবে, রাইট? সো আমি যদি বলি, একজন ভালো নেতা তাদের দলের সদস্যদের অনুভূতি বুঝতে পারেন, তাদের সমস্যা শোনেন এবং সহানুভূতির সাথে সমাধান দেন। আই এম সরি বলে পার পেয়ে যান না, যে না এটা আমার দুঃখিত, আমি কিছুই করতে পারছি না, রাইট? তাহলে আপনাকে কি করতে হবে? সেই সহানুভূতি থাকতে হবে সদস্যদের প্রতি, তাদের সমস্যাগুলো শুনতে হবে, বুঝতে হবে এবং সহানুভূতির সাথে সমাধান করতে হবে। 9 নম্বর বিষয়, সিদ্ধান্ত গ্রহণের গ্রহণের ক্ষমতা, ডিসিশন মেকিং অ্যাবিলিটি। অনেক সময় বিভিন্ন পথ সামনে চলে আসে, যে আমি এটা করব, ওটা করব, না কোনটা করব, কোন স্ট্র্যাটেজিতে কাজ করব, কোন পথে যাব, এটা করা কি ঠিক হবে? আপনি যদি সিদ্ধান্তহীনতায় না থাকেন, ডিসিশন মেকিং অ্যাবিলিটি না থাকে, তাইলে আপনার টিম দুর্বল হয়ে যাবে, আপনার টিম পথভ্রষ্ট হয়ে যাবে। আপনি সিদ্ধান্ত নিতে নিতে হয়তো দেরি হতে হইলেও সঠিক সিদ্ধান্ত নিবেন। যেমন আমরা যখন কোনো একটা অফার দেই, কোনো একটা ডিক্লারেশন করি, অনেকে চিন্তা করতে করতে টাইম শেষ করে ফেলে, পরে যায় বলে স্যার একটু বাড়ানো যায় না সময়, কেন আপনি আগে কেন সিদ্ধান্ত নিতে পারলেন না? সো বি কেয়ারফুল, আপনার ডিসিশন মেকিং অ্যাভেলেবিলিটি থাকতে হবে। যে কোনো বিষয় নিয়ে শর্ট টাইমে রিসার্চ করতে হবে, শর্ট টাইমে একটা সিদ্ধান্তে পৌঁছতে হবে, রাইট? দ্রুত দ্রুত সিদ্ধান্ত যদি নিতে না পারেন, দ্রুত যদি কাজ শুরু করতে না পারেন, তাহলে আপনার সাথে সফলতা আসবে না। জয়ী নেতা দ্রুত কার্যকর সিদ্ধান্ত নিতে সক্ষম, তারা কঠিন পরিস্থিতিতেও সঠিক সিদ্ধান্ত নিতে পারেন, কঠিন পরিস্থিতিতেও সঠিক সিদ্ধান্ত নিতে পারেন। সো আপনাকে সেইভাবে কি একজন ডিসিশন মেকার হতে হবে। 10 নম্বর বিষয়, দলের বিকাশ, টিম ডেভেলপমেন্ট। টিম ডেভেলপমেন্ট করার অ্যাবিলিটি থাকতে হবে, টিমকে বড় করার অ্যাবিলিটি থাকতে হবে, টিমকে এডুকেটেড করার অ্যাবিলিটি থাকতে হবে, টিমকে পথ দেখানোর অ্যাবিলিটি থাকতে হবে। একজন জয়ী নেতা শুধুমাত্র নিজে সফল হতে চান না, তারা তাদের দলের সদস্যদের দক্ষতা এবং উন্নতিতে সহায়তা করেন, রাইট? শুধু একাকী সফলতা চান না, দলকে নিয়ে সফলতা চান এবং দলের সবাইকে ডেভেলপমেন্ট করে সফলতা অর্জন করতে চান। সো আপনাকে টিম ওয়ার্ক করতে হবে, টিমের ডেভেলপমেন্টে কাজ করতে হবে। ওকে, অনেকেই আমরা টিম ডেভেলপমেন্টে খুবই উদাসীন। আমরা পজিশন তৈরি করার জন্য টাকা পয়সা খরচ করি, টিম জয়েনিং করার জন্য টাকা পয়সা খরচ করি, টিমে পিভি বাড়ানোর জন্য টাকা পয়সা খরচ করি, কিন্তু দক্ষতা বাড়ানোর জন্য, টিমের ডেভেলপমেন্টের জন্য সেই জায়গায় আমরা খরচ করতে, সেই জায়গায় আমরা কার্পণ্য করি, সেই জায়গায় খরচ করি না। সো দল বাড়ানোর, টিমের বৃদ্ধি বাড়ানোর, টিমের ডেভেলপমেন্ট তৈরিতে আপনাকে উদ্যোগী হতে হবে, তাদেরকে সহায়তা করতে হবে, ফিজিক্যালি ডিজিটালি যেভাবেই পারেন না কেন, আপনাকে সেই অ্যাবিলিটি থাকতে হবে। এই বৈশিষ্ট্যগুলো একটি নেতাকে জয়ী নেতা হিসাবে প্রতিষ্ঠিত করে, উইনিং লিডার হিসাবে প্রতিষ্ঠিত করে, যারা দলের এবং প্রতিষ্ঠানের জন্য স্থায়ী সফলতা নিশ্চিত করে। উইনিং লিডারশিপ নিজের জন্য, দলের জন্য অথবা প্রতিষ্ঠানের জন্য স্থায়ী সাকসেসফুল, স্থায়ী সফলতা নিশ্চিত করতে পারে। সো আমরা কি জয়ী নেতা হব নাকি ব্যর্থ নেতা হব? আমরা কি উইনিং লিডারশিপ চাই কিনা? উইনিং লিডারশিপ চাই। তাইলে যদি উইনিং লিডারশিপ আমাদের অর্জন করতে হয়, তাইলে 10টা পয়েন্ট আমাদেরকে কি করতে হবে? খুবই ভালোভাবে
খেয়াল রেখে এই 10টা পয়েন্ট নিজেদের ভিতরে ডেভেলপমেন্ট করতে হবে। চলুন, আমার 10টা পয়েন্ট নিয়ে আলোচনা ছিল, এই 10টা পয়েন্ট আলোচনা কিন্তু অলরেডি শেষ। এখন আমরা আলোচনা করব কি নিয়ে? নিউ প্রোডাক্ট লঞ্চিং। সো ফিট ফর লাভ। আমি মনে করি আমাদের জসিম স্যার আমাদের সাথে আছে। এই প্রোডাক্ট আমি 2 মিনিট কথা বলে জসিম স্যারের উপরে হস্তান্তর করব। এটার প্রোডাক্ট নিয়ে আমি বলবো অল্প সময়ের মধ্যে ডিটেলস এই প্রোডাক্টটা, এবং পরবর্তী আর আমাদের আরেকটা প্রোডাক্ট আছে যেটা লাস্ট আমরা লঞ্চিং করেছি, ফিমেল কেয়ার, সেটা নিয়ে আরেকটু কথা বলবে। সো এই প্রোডাক্টটার প্রত্যেকটা অ্যাসোসিয়েটেড ডিমান্ড ছিল, রাইট? সো নিউ প্রোডাক্ট লঞ্চিং, প্রোডাক্টের নাম কি? ফিট ফর লাভ। এই প্রোডাক্টের স্লোগান কি? প্রতিটি স্পর্শে আত্মবিশ্বাস বাড়ায়, রাইট? এটার এমআরপি মূল্য 1200 টাকা, ডিপি মূল্য কত? 1000 টাকা। 350 টাকা হচ্ছে, 50 হচ্ছে পিবি। সো এই প্রোডাক্টটার জন্য আমি মনে করি সবাই একটা ডিজিটাল করতালি হওয়া উচিত। এই প্রোডাক্টটা দুর্দান্ত কাজ করবে, দুর্দান্ত এই প্রোডাক্টটা নিয়ে ব্যবসা করতে পারবেন। সো আমি এই পর্যায়ে আমাদের জসিম স্যারকে অনুরোধ করব একটু ডিজিটাল হ্যান্ড রাইজ করার জন্য। আমি আছি, শুনতে পাচ্ছেন সাদাত ভাই? হ্যাঁ, হ্যাঁ, শুনতে পাচ্ছি। আমি স্লাইড তো দিচ্ছি, জি। অসুবিধা নাই। তো ওয়েলকাম জানাচ্ছি আমাদের এই প্রোডাক্টটা নিয়ে বিস্তারিত কথা বলার জন্য। যদিও আরেকটা স্লাইড আছে, আমি ওই স্লাইডে দিচ্ছি। একটু টেকনিক্যাল প্রবলেম হচ্ছে মনে হয়, স্লাইডটা চেঞ্জ হচ্ছে না। ওকে, এই স্লাইডের প্রাথমিক ইনফরমেশন গুলো এখানে দেওয়া আছে। জি জসিম ভাই, এই ফিট ফর লাভ নিয়ে এবং এটার সাথে বিগু হালুয়ার সম্পর্ক কি, এই দুইটা কিভাবে ইউজ করা যায়, কিভাবে বেনিফিটেড হওয়া যায়, এটা কারা কারা ইউজ করতে পারবে, কিভাবে করবে, এই টোটাল বিষয় নিয়ে যদি একটু ব্যাখ্যা দেন প্লিজ। সবাই একটা ডিজিটাল করতালি দেয় স্যারের জন্য। জি, ধন্যবাদ সাদাত ভাইকে। আমাদের আহ, আজকের আসলে প্রোগ্রামটার শুরু থেকে আমি ছিলাম না, কিছুক্ষণ আগে ঢুকলাম। যাই হোক, আমরা আলোচনায় যাচ্ছি। আমরা স্পেশালি যৌন রোগ, এটা একটা বিদ্যা। এই বিদ্যাটা আমাদের দেশের ম্যাক্সিমাম মানুষেরই নাই। এটা আমরা আমাদের মতো করে এই জ্ঞানটুকুকে লালন করি। আমরা একটু সংক্ষেপে এই বিষয়টা নিয়ে একটু জানি। যৌন রোগ বলতে বেসিক্যালি এটা জননতন্ত্রের সাথে সম্পর্কিত রোগ সমূহকে বলা হয়। শুধু এটা বাংলাদেশ না, সমগ্র বিশ্বেই এটার দিন দিন এটার আপনার এই রোগ, যৌন রোগের হারটা বৃদ্ধি পাচ্ছে। এটার উল্লেখযোগ্য ফিনিশিং এ যে প্রবলেমটা গিয়ে হয়, সিফিলিস বা গনোরিয়া, যেটা আমরা এইচআইভি পর্যন্ত বলি, যখন মারাত্মক আকার ধারণ করে তখন আর কিছুই করার থাকে না। আহ, তো এটার যৌনরোগের যে কারণগুলো আছে, আহ, বিভিন্ন কারণ আছে, এটা আমরা প্রত্যেকে জানি। তো এই কারণের মধ্যে অন্যতম হচ্ছে, যেমন প্রবলেম গুলো যদি পুরুষাঙ্গের উত্থান সমস্যা বা পুরুষত্বহীনতা দেখা দেয়, যদি কারো দীর্ঘদিন ব্লাড প্রেশার থাকে, যদি কারো মাত্রাতিরিক্ত ডায়াবেটিস থাকে, অন্য কোনো রোগের কারণে রক্তে চর্বির মাত্রা যদি বেশি থাকে, তবে রক্তনালীতে চর্বি সঞ্চিত হয়ে পুরুষাঙ্গে স্থায়ীভাবে রক্তের প্রবাহ তখন কমিয়ে দেয়। পুরুষাঙ্গের উত্থান না হওয়া সমস্যা দুটি কারণে হয়। এক নাম্বার হচ্ছে রক্তরানীতে চর্বি জমে যাওয়া, ফেলভিস বা আপনার বস্তি দেশে আঘাত। আমরা যারা অতিরিক্ত অ্যালকোহল খাই, এটার কারণেও আপনার ওই রক্ত প্রবাহটা কমে যায়। আমরা যেটাকে বলি মদ্যপানের কারণে, যারা আমরা অতিরিক্ত ধূমপান করি, এটাও এক ধরনের অসুখ। এইটার কারণেও আপনার যৌন সমস্যার সৃষ্টি হতে পারে। তবে প্রাথমিকভাবে আমরা যেই জিনিসগুলো সবসময় বলে থাকি, সেটা হচ্ছে ম্যাক্সিমাম পুরুষেরই যে প্রবলেমটা আমরা পাই,
আর সেটা হচ্ছে আপনার অনেক সময় দেখবেন প্রত্যেকটা পুরুষই প্রথমবার সময়টা একটু কম পায়। এখন এটা যদি আপনার সেকেন্ড বার হয়, থার্ড বার হয়, তাইলে এটাকে আমরা রোগ বলি। প্রথমবার যে কোনো পুরুষই টাইম ডিউরেশনটা কম থাকতে পারে। তো এইটার যখন আপনার আহ, প্রত্যেকটা বারই সেম ঘটনা ঘটে, তখন এটাকে রোগ হিসাবে চিহ্নিত করা হয়। এখন এটার জন্য যেটা করতে হবে, প্রথম হচ্ছে আমাদের পেনিসের যে সেল গুলো আছে, এই বাহ্যিক সেল আছে এবং অভ্যন্তরীণ কিছু সেল আছে। তো বাহ্যিক সেলগুলো এবং অভ্যন্তরীণ সেলগুলোকে ঠিক করবে হচ্ছে আপনার বিগু হালুয়া, যেটা 3 মাসের কোর্স, মিনিমাম 3 মাস খেতে হবে। পার্মানেন্টলি ভিতরের সেল গুলাকে এটা ঠিক করবে এবং টাইম ডিউরেশনটা অনেক বেশি বাড়াবে। আর যেটা আমাদের লাভ ফরফিট যেটা করবে, এটা করবে হচ্ছে এটা রেগুলার খাওয়া যাবে না। এটা আমরা প্রথমবার অর্থাৎ যেদিন প্রয়োজন হবে ওই দিনই খাবে। তবে আমাদের প্রত্যেকটা পেশেন্টকে বলে দিতে হবে আহ যেই দিন এই লাভ ফরফিট ক্যাপসুলটা খাবে ওই দিন রাতের খাবারটা যাতে একটু তাড়াতাড়ি খেয়ে ফেলে। এটা রাতের খাবার খাওয়ার আধা ঘন্টা পরে একটা ক্যাপসুল খাবে। আর সকালবেলা বিগু হালুয়াটা খাবে। রাতে আর বিগু হালুয়া দরকার নাই। যেদিন লাভ ফরফিট খাবে না ওই দিন সকালেও বিগু হালুয়া খাবে, রাতেও বিগু হালুয়া খাবে 2 চামচ। এটা 3 মাস চলবে। শুধু রাতের বেলা বন্ধ থাকবে যেদিন লাভ ফরফিটটা খাবে না। তাহলে লাভ ফরফিট খেলে কি হবে, 1 ঘন্টার মধ্যেই, পরবর্তী 1 ঘন্টার মধ্যেই সে একটা যৌন উত্তেজনা তার মধ্যে তৈরি হবে। আহ এবং টাইম ডিউরেশনটা তার অনেক বেশি বৃদ্ধি পাবে। মজার বিষয় হচ্ছে আপনার প্রথমবারও যেমন টাইমটা তার বাড়বে, সেকেন্ড বার আরো অনেক বেশি বাড়বে। বিশেষ করে এটা 2-3 ঘন্টা পরে, প্রথমবারের পরে অনেক বেশি টাইম ডিউরেশনটা বাড়বে। এবং যাদের শুক্রকিট দুর্বল আছে, এটা শুক্রকিটকে শক্তিশালী করবে। যাদের একদম শুক্রকিট নাই, যে কারণে অনেকেই কমপ্লেইন করে বাচ্চার অনেক বোনদের বাচ্চা হয় না। তো এটা শুধুমাত্র মেয়েদের প্রবলেম না, এটা ছেলেদেরও প্রবলেম থাকতে পারে। ছেলেদের প্রবলেমের মধ্যে দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে তার শুক্রকিট হয় দুর্বল থাকে, অথবা শুক্রকিট একদম নাই এমন থাকতে পারে। তো এইটাই ওই কাজটুকুও করবে। আমরা আহ তাইলে এটার ডোজটা হচ্ছে প্রয়োজনের দিন রাতের বেলা শুধু একটা, রেগুলার খাওয়া যাবে না। প্রয়োজনে একদিন পর পর খাবে, প্রয়োজনের দিন একটা খাবে। যদি রেগুলার কেউ আহ, আহ, প্রয়োজন মনে করে রেগুলার খেতে পারে, কিন্তু একদিনে শুধুমাত্র একটা খাবে। আমরা পরের স্লাইডে যাই। আমাদের আরেকটা আহ, যেটা নতুন প্রোডাক্ট, ফিমেল কেয়ার, যেটা আপনারা জানেন, এটা মেয়েদের প্রবলেমের জন্য। সাধারণভাবে আপনার অতিরিক্ত সাদা স্রাবকে ইংরেজিতে লিকুরিয়া বলা হয়, যেটা আমরা এটাকে ইংরেজিতে লিকুরিয়া বলি। অতিরিক্ত স্রাবকেই আমরা রোগ বলি। এটা কম বেশি সব মেয়েরই হয়। এই স্রাবে কোনো, মানে যখন সাদা স্রাবটা হয় এটাতে কোনো রক্ত মিশ্রিত থাকে না, এবং পদাহজনিত কারণে কোনো দুর্গন্ধও থাকে না। যোনি পথে বা যোনির মুখে কোনো চুলকানিও থাকে না, শুধু স্রাবই বের হয়। কারো কারো ক্ষেত্রে সাদা স্রাবের জন্য কাপড় বা আন্ডার গার্মেন্টস ভেজা থাকে, শুকালে এক ধরনের হলদেটে ভাব বা বাদামি দাগ লেগে থাকে, এরকম বোঝা যায়। সব সময় ভেজা ভেজা ভাব লাগলে যেমন আমরা কি করি, অস্বস্তি বোধ করি, এরকম একটা ওই মেয়ের ভিতরে তৈরি হয়। অতিরিক্ত সাদা স্রাবের এই ব্যাপারটা এক একজনের কাছে এক এক রকম। তবে অধিকাংশ মহিলার ধারণা লিকুরিয়া বা সাদা স্রাবের জন্য তার স্বাস্থ্য দিন দিন খারাপ হয়ে যাচ্ছে। এটা ঠিক না, শরীর দুর্বল হয়ে পড়ছে যা ঠিক, বরং এর উল্টোটাই। অর্থাৎ সাধারণত স্বাস্থ্য খারাপ হলে বা ভগ্ন স্বাস্থ্যের অধিকারী হলে তাদের লিকুরিয়া হয়। এই এই জিনিসটা চিন্তা করা ঠিক নেই, টেনশন করলে এই জিনিসটা আরো বাড়ে। যোনিতে এক ধরনের বেসিলাই নামক উপকারী ব্যাকটেরিয়া থাকে। এদের কাজ কি? এদের কাজ হচ্ছে যোনির মৃত কোষের ভিতরে গাইক্লোজনকে, এক ধরনের গাইক্লোজেন ল্যাকটিক ধরনের
অ্যাসিড থাকে, এটা অ্যাসিডে রূপান্তরিত করে। এই ল্যাকটিক অ্যাসিড যৌনিপথকে ভেজা রাখতে সাহায্য করে এবং যোনির ফেজ বজায় রেখে প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয়। এখন এই সাদা স্রাবটা হওয়ার কারণ কি? যেমন কিছু কিছু ক্ষেত্রে দেখা যায়, ধরেন আপনার কারো যদি মেয়ে বাচ্চা জন্ম হয়, শিশু জন্মের প্রথম 10 দিন পর বাচ্চার যৌনপথে আঠালো সাদা সাপ বের হতেও দেখা যায়। এটা এটা ভয়ের কিছু নাই, এটা কোনো রোগ না। এর কারণ হলো গর্ভকালীন মায়ের শরীরে যে স্ত্রী হরমোনের আধিক্য থাকায় সেটা গর্ভ ফুল দিয়ে কন্যা শিশুর শরীরের মধ্য দিয়ে বের হয়। এটা রোগ না। সাধারণত নিয়মিত মাসিকের 2 সপ্তাহ পর বা 14 দিনের মাথায় ডিম্বাশয় থেকে ডিম্বাণু নিগৃহীত হয়, তখন তলপেটে ব্যথা সহ সাদা স্রাব হয়ে থাকে। তাহলে এটা কিভাবে হতে পারে? জন্ম নিয়ন্ত্রণের বড়ি যারা সেবন করলে অতিরিক্ত সাদা স্রাব হতে পারে। আমরা অনেকেই বাচ্চা নিব না বলে আমরা এক ধরনের যে ফিল খাই, এই ফিল খেলে কিন্তু আমাদের সাদা স্রাব হবে। ফিল না খেয়ে আমরা অন্য কোনো সিস্টেম ব্যবহার করতে পারি, তাইলে সাদা স্রাবটা হবে না। ওইটাও কিন্তু আহ বিরত থাকা যায়। আবার গর্ভকালীন সময়ে শরীরে স্ত্রী হরমোন অনেক বেশি মাত্রায় তৈরি হয়, তখনও সাদা স্রাব হয়। এই গর্ভকালীন অবস্থায় হইলে এইটাও তেমন একটা প্রবলেম না। অত্যাধিক যৌন উত্তেজনা বা আবেগও সাদা স্রাব হতে পারে, এটা অনেকেরই হয় সাধারণত। যৌবনের শুরুতে যদি কারো প্রজনন অঙ্গে রক্ত চলাচল বেশি হওয়ার জন্য সাদা স্রাব বেশি হয়ে থাকে। পুষ্টিহীনতার জন্য এবং মানসিক চাপের কারণেও সাদা স্রাব হতে পারে। একটু চিন্তা করে দেখবেন। অর্থাৎ অনেকেই আছে পুষ্টিহীনতায় ভোগে, তখন কি করতে হবে? জ্ঞান সহায়তা দিয়ে দিতে হবে যাতে তার পুষ্টিহীনতায় সে না ভোগে, ওইটা দিতে হবে। এবং সাথে তাকে ফিমেল কেয়ারটা দিতে হবে। অর্থাৎ পুষ্টিহীনতার কারণেও এই জিনিসটা হয়। আবার যার কোষ্ঠকাঠিন্য থাকে, পুরাতন আমাশয়, অনেক দিনের আমাশয় আছে, অথবা তার 2-3 দিন পর পর সে বাথরুম করে, তাইলেও কিন্তু ওই মেয়ের সাদা স্রাব হবে। এই জন্য কি করতে হবে? তাইলে আগে টক্সিন ক্লিনজারটা তাকে দিয়ে তারপর ফিমেল কেয়ারটা দিতে হবে। যারা মিন্স হওয়ার সময় অপরিষ্কার বা নোংরা পানিতে পরিষ্কার করে, ওই কারণেও আপনার অনেকের সাদা স্রাব হতে পারে। আরেকটা জিনিস হচ্ছে মানসিক দুশ্চিন্তার কারণে হয়। এখন এই সাদা স্রাবের লক্ষণগুলো কিভাবে বুঝবেন? যোনি থেকে প্রচুর এই সাদা স্রাব বা রসক্ষরণ হতে থাকে, ঘন দই বা বাতের মারের মতো সাদা দেখায়, যোনিতে চুলকায় এবং অনেক সময় ফুলে ওঠে। মনে রাখবেন, সাদা স্রাবের সাথে যদি কারো যোনিতে চুলকানি থাকে, অবশ্যই ফিমেল কেয়ারের সাথে তাকে স্পিরুলিনা ক্যাপসুল দিতে হবে। অর্থাৎ তখন তার ন্যাচারাল অ্যান্টিবায়োটিকটা লাগবে, নইলে চুলকানিটা ভালো হবে না। কোনো কোনো সময় দেখবেন অনেক মেয়েরা বলবে যে আমার স্রাব হয় কিন্তু এটার সঙ্গে অনেক দুর্গন্ধ জিনিসটা এবং ফেনার মতো দেখতে হয়। অনেকে বলবে আমার ঘন ঘন প্রস্রাব হয় এবং প্রস্রাবে তার কষ্ট হয়। আবার যারা বিবাহিত বোন, তাদের সহবাসের সময় ওখানে জ্বালাপোড়া করবে। এগুলা হচ্ছে মেইন লক্ষণ। তো এটার জন্য আমরা কি করব? এটার জন্য আমরা যেই প্রবলেমটা তার আছে, যদি তার জিজ্ঞেস করব কোষ্ঠকাঠিন্য থাকে, তাইলে আগে দিব টক্সিন ক্লিনজার সাথে ফিমেল কেয়ার। যদি দেখি তার জরায়ুতে চুলকানি থাকে বা তার ওই সাদা স্রাবটা দুর্গন্ধযুক্ত, তাইলে অবশ্যই তাকে ফিমেল কেয়ারের সাথে স্পিরুলিনা ক্যাপসুল দিতে হবে। আবার যদি দেখি সে অপুষ্টি জনিত মানে অপুষ্টিতে ভুগছে, তাইলে তাকে জ্ঞানসয়ের সাথে ফিমেল কেয়ার দিতে হবে। এই জিনিসগুলো শুধু মাথায় রাখতে হবে। এই দুইটা বিষয়ের সংক্ষিপ্ত ছিল এই আলোচনা। কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ জসিম ভাইকে।